তুইও অবিক ভাইয়াকে পছন্দ করিস তাই না হিয়া? না তো, আমি অভিক ভাইকে কেন পছন্দ করব? না, এই এলাকার সব মেয়েই তো অবিক ভাইয়া বলতে পাগল, তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি। তুইও নিশ্চয়ই আর সবার মতোই অবিক ভাইয়াকে পছন্দ করিস। সবাই পছন্দ করে বলে কি আমাকেও পছন্দ করতে হবে? এমনটা কোথায় লেখা আছে শুনি? না, আসলে আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুই কি রাগ করলি? না, আমি আসি আবির ভাইয়া, ক্ষুধা লেগেছে। কলেজ থেকে এসে কিছুই খাইনি। কথাগুলো বলেই আমি পুকুর পাড়ে বসার বেঞ্চি থেকে উঠে পড়লাম। সামনেই পুকুরে অভিক ভাইয়া গোসল করছে, আর তাকে দেখেই আবির ভাইয়া আমাকে কথাটা জিজ্ঞেস করেছে বুঝতে পারলাম। আবির ভাইকে আরেক নজর দেখেই আমি ওখান থেকে প্রায় ছুটে চলে আসলাম। আমি হিয়া, কলেজের 2য় বর্ষের ছাত্রী, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো ভাই আবির। এবার অনার্স 2য় বর্ষে পড়ে। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেই বাড়িতে এসেছে, বেশ কিছুদিন থাকবে। আর অভিক হচ্ছে আমার আরেক চাচার ছেলে, দেখতে যেমন সুন্দর তেমনি অহংকারী। ছাত্র হিসাবেও গ্রামের সেরা, ঢাকা মেডিকেলে পড়াশোনা করে, এবার ফাইনাল ইয়ারে। গ্রামের প্রায় সব মেয়ে অভিক ভাইয়া বলতে পাগল, যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমার কেন জানি অভিক ভাইকে পছন্দ নয়। আমার কাছে আবির ভাইয়াই সেরা। অভিক ভাইয়ের মতো এত ফর্সা নয়, আবার লম্বাও নয়, পড়াশোনাতেও আমার মতো এভারেজ। শ্যামবর্ণের আবির ভাইয়া আমার কাছে সবার সেরা, যাকে দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করে থাকি। কখন বাড়ি আসবে আর কখন তাকে দু চোখ ভরে একবার দেখবো। এই অনুভূতিটা তবে থেকে হয়েছে যবে থেকে আবির ভাইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছে। আগে হয়তো সবসময় চোখের সামনে থাকতো বলে এই অনুভূতিটা বুঝতে পারতাম না, অথবা তখন এই অনুভূতিটা বোঝার মতো বয়স আমার ছিল না। আমি যাকে পছন্দ করি সে যদি আমার সামনে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা তা জিজ্ঞেস করে, তাহলে তো রাগ হওয়ারই কথা। তাই আমি খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওখান থেকে চলে আসলাম। আচ্ছা, আবির ভাইকে বুঝতে পারে না যে আমি তাকে কতটা পছন্দ করি? নাকি বুঝতে চায় না আমার না বলা অনুভূতিগুলো? নাকি আমাকে মুখ ফুটে বলতে হবে তাকে? একটা মেয়ে হয়ে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি? আর আবির ভাইয়া যদি আমাকে পছন্দ না করে, আমাকে ফিরিয়ে দেয়, তখন কি আমি সহ্য করতে পারবো? আবার আবির ভাইয়া যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তাহলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। আজ একটা বছর আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছি, আর যেন পারছি না। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে যাচ্ছি। হারিয়ে ফেলছি সেই আবির ভাইয়াকে, যাকে আমি মনে প্রাণে চাই। আবির ভাইয়া এসেছে শুনেই আমি কলেজ থেকে এসেই তাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম, অথচ সে ভেবেছে যে আমি হয়তো আবির ভাইয়াকে দেখতে পুকুর পাড়ে গিয়েছি। এই জন্যই হয়তো আমাকে কথাটা জিজ্ঞেস করলো। তার মানে আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছে। কথাটা ভাবতেই আমার নিজেরই লজ্জা লাগলো। অভিক ভাইয়াও তো তাকিয়েছিল আমার দিকে, সেও ভেবেছে যে আমি তার গোসল করা দেখতে গিয়েছি। ছি, ব্যাপারটা এতক্ষণ আমার মাথাতেও আসেনি। আমার মনে হচ্ছে যে আবার ছুটে গিয়ে আবির ভাইয়াকে বলে আসি যে আমি ওনাকে দেখতে ওখানে গিয়েছিলাম, অভিক ভাইয়াকে নয়। যেই ভাবা সেই কাজ। আমি আবার এক ছুটে পুকুর পাড়ে চলে গেলাম, কিন্তু আবির ভাইয়াকে সেখানে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও থেকে দেখতে না পেয়ে চলেই আসছিলাম। তখন পেছন ফিরে কারো মুখে আমার নাম শুনতে পেলাম। মিষ্টি একটা কণ্ঠস্বরে সে আমার নাম ধরে ডাকছে। আমি পেছন ফিরে তাকাতেই দেখি যে অভিক ভাইয়া একটা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি পরে গামছা দিয়ে চুলটা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, ভাইয়া কেমন আছেন? আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? কালকে এসেছি অথচ তোমাকে আজ দেখতে পেলাম। কোথায় ছিলে? আমিও ভালোই আছি। আসলে কলেজে গিয়েছিলাম তো, মাত্রই আসলাম, তাই হয়তো দেখতে পাননি। কলেজে না হয়ে আজ গিয়েছিলে? কাল সারাদিন কোথায় ছিলে দেখলাম না তো। না, আসলে রাতে পড়ছিলাম। অজুহাত? তা পড়াশোনা কেমন চলছে? এই ঠেলে ঠুলে চলছে আর কি। আমি তো আর আপনার মতো নাম্বার 1 স্টুডেন্ট না। আমার যেমন চলার কথা তেমনই চলছে। খোটা দিচ্ছ কেন? ভাবের কথা শিখেছো দেখছি। অভিক ভাইয়া আমাদের কাজিনদের সাথে তুমি করেই বেশি কথা বলে, আর আমি অভিক ভাইয়ার থেকে আগে থেকেই 10 হাত দূরে থাকার চেষ্টা করতাম। আমি অভিক ভাইয়াকে কিছু বলতে যাব, ঠিক তখনই সেখানে আবির ভাইয়া এসে হাজির। আবির ভাইয়াকে দেখে আমি আরো চুপ হয়ে গেলাম। আবির ভাইয়া অভিক ভাইয়াকে লক্ষ্য করে বলল,
কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তুমি তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই। আপনি তো কাল এসেছেন তাই না? হুম। থাকবে নাকি কয়দিন? না, বেশি দিন ছুটি নেই, আর 2টা টিউশনি আছে, ছুটি দিয়ে এসেছি। বেশি দিন থাকতে পারবো না। টিউশনি করা তোমার পড়াশোনার ক্ষতি হয় না? আমি তো আর সারাক্ষণ পড়ি না, আর 2টা টিউশনি থাকলে হাত খরচটা হয়ে যায় আর কি। তাদের গল্পের মাঝে আমার নিজেকে অসহায় লাগছিল, তাই আমি চুপি চুপি ওখান থেকে কেটে পড়লাম। আমি ঘরে ঢুকতেই মা চেঁচাতে লাগলো। সেই তখনই বললি যে ক্ষুধা লেগেছে, আমি তখন ভাত ভেড়ে রেখেছি, অথচ তোর আসার নাম নেই। কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে? এইখানেই আবির ভাইয়া এসেছে তাই। ওদের দেখে কিছু শেখ। সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ালে ওদের মতো আর ভার্সিটিতে পড়তে হবে না। তোর বাবা বলে দিয়েছে কোনো ভার্সিটিতে চান্স না পেলে সোজা বিয়ে দিয়ে দেবে। আসিফ এখন বাবা মায়ের সম্মান রাখলে তবেই বাঁচা। কথাগুলো বলে মা হন হন করে ঘর থেকে বের হয়ে গেল। এই অভিক ভাইয়া আর আবিক ভাইয়া কেন যে ভার্সিটিতে চান্স পেয়েছিল কে জানে। আমাকে আর আমার চাচাতো বোন হিমাকে সারাক্ষণ তাদের গুণগান শুনে কাটাতে হয়। মাঝে মধ্যে ওদের দুজনের উপর প্রচুর রাগ হয়। আর আমার ছোট ভাই আসিফ ভাইদের মান রাখতে সেও ক্লাস টপার 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এবার 9-এ পড়ে। বোঝাই যাচ্ছে যে ভাইদের পথ অনুসরণ করেই এগোচ্ছে। আর আমি আর আবির ভাইয়ার ছোট বোন হিমা জমজের মতো একই ক্লাসেই পড়ি, আবার রেজাল্টও একই থাকে, কোনো মতে টেনে টেনে পাস। বিকেলে আমি আর হিমা হাঁটতে বের হয়েছি, তখন হিমা লাজুক ঘেসে আমাকে বলল, জানিস ইয়া, আমি না অভিক ভাইকে পছন্দ করি। অভিক ভাইকে দেখলেই না আমার কেমন জানি লাগে, মনে হয় সারাক্ষণ ওনাকেই দেখি। ইস, ওনার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো, তাহলে তার ওসিলায় হলেও সারাক্ষণ আমি ওনাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম। আর বড় চাচাও দেখ, নিজের বাড়ি রেখে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাতে হবে। আমাদের সাথে থাকলে কি হতো, যখন তখন অভিক ভাইকে দেখতে পারতাম। তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির থেকে কতই না দূরে, শুধুমাত্র রাস্তার এপার ওপার। আর তুই যে অভিক ভাইকে পছন্দ করিস এটা তো অনেক পুরাতন কথা, নতুন কিছু বল। একটা কথা কান খুলে শুনে রাখ, তুই কিন্তু অভিক ভাইয়ের দিকে একদম নজর দিবি না। অভিক ভাইয়া শুধু আমার। আচ্ছা হিয়া, অভিক ভাইয়ার কেমন মেয়ে পছন্দ হতে পারে বলতো? তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়া আমাকে বলেছে যে হিয়া আমার না এমন টাইপের মেয়ে পছন্দ। তুমি একটু খুঁজে দেবে? তুই মজা নিচ্ছিস তাই না? তুই নিজে যখন কাউকে পছন্দ করবি তখন বুঝবি যে ভালোবাসার মানুষটি সম্পর্কে জানার জন্য মন কেমন করে। তখন আমাকে বললে আমি ওইভাবে মজা করব। আরে বোন, তুই রাগ করছিস কেন? আমি তো এমনিই বললাম। তুই হঠাৎ অভিক ভাই নিয়ে পড়লি কেন বলতো? কাহিনী কি? সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসছে। আমি একটা প্ল্যান করেছি, তোকে ছাড়া আর কাউকে তো বলা যাবে না। তার আগে বল, তুই আমাকে হেল্প করবি? কি এমন প্ল্যান করেছিস যে আমার হেল্প ছাড়া হবে না? বলে ফেল শুনি। আমি না এবার ভ্যালেন্টাইন্স ডেতে অভিক ভাইকে একটা চিঠি দেব। তুই কি পাগল হয়ে গেছিস? কেউ জানতে পারলে কি লঙ্কা কাণ্ড হবে তা ভেবে দেখেছিস? আর অভিক ভাইয়ের রিয়াকশন কি হবে বুঝতে পারছিস? তা কল্পনা করতেও আমার হাড় হিম হয়ে আসছে। আরে ভাই, আমি নাম ধাম লিখে দেবো নাকি? আমি অতটাও বোকা নই। তুই আমাকে হেল্প করবি, ব্যাস। বাকিটা আমি তোকে পরে জানাবো, যদি রাজি হয়ে যায়। চিঠিতে কি এমন দিবি যে তোর নাম না জেনে তোকে পছন্দ করবে? তোকে না চিনলে তোকে উত্তরই বা দিবে কি করে? আর তুই চিঠিটা কিভাবে দিবি? এত কিছু তোকে ভাবতে হবে না, তুই আমার সাথে থাকবি, হেল্প করবি, ব্যাস। আর কিছু জানি না। এবার বাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু দেরি করলে তো তোর মা আর আমার মা মিলে কুরুক্ষেত্রে বাঁধিয়ে দেবে। আচ্ছা চল, বলেই আমরা বাড়ির পথে পা বাড়ালাম। হিমা যে কি প্ল্যান করছে তা ভেবে এখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কে জানে এই মেয়েটা আবার কি ফোন দিয়ে এটেছে। হিমার কথা শুনে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আবির ভাইয়াকে একটা চিঠি লিখবো। রাতে পড়ায় আর মন বসছে না, কি লিখবো না লিখবো তাই ভেবে ভেবে সারা হচ্ছিলাম। বারবার লিখে আবার কেটে দিচ্ছিলাম। অবশেষে পেন্সিল আর ইরেজার নিয়ে বসলাম। অবশেষে আমার মনের হাজারো কথাগুলো কয়েকটি শব্দের মাধ্যমে সাজালাম। তারপর নিচে এই চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় আবির, আমি আপনাকে ভাইয়া বললেও এই চিঠিতে আর ভাইয়া বলতে চাচ্ছি না, কারণ আমি যে আর আপনার বোন থাকতে চাই না। আমার হাজারো অনুভূতির সাথে আপনার অনুভূতিগুলো সাজাতে চাই।
রোজ রাতে আপনার মায়াবী মুখটা দেখে ঘুমাতে চাই, আর প্রতিটা ভোরের আলো আমি আপনার সাথেই দেখতে চাই। আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার জীবনের প্রতিটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে রাখার? আমি কিন্তু আপনার সাথেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। প্লিজ না করবেন না, তাহলে আমার এই ক্ষুদ্র হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর টুকরো হৃদয়ে আপনার থাকলে যে কষ্ট হবে, এই চিঠিটা কে লিখতে পারে আশা করি বুঝতে ভুল হবে না। আমি যে হিয়া, আবিরের হিয়া। ইতি লিখে আমি আমার চিঠিটা শেষ করতে চাই না। আমি যে হাজারো কথা লিখতে চাই আপনাকে নিয়ে। আপনার উত্তরের আশায় রইলাম। চিঠিটা দেখছিলাম আর নিজেই লজ্জা পাচ্ছিলাম। আবির ভাইয়ের চিঠিটা পড়ার সময় কি আমার মতোই লজ্জা পাবে, নাকি হাসবে আমার এইসব হাস্যকর লেখা পড়ে? কি রে হিয়া, আজ এত পড়াশোনা করছিস? প্রতিদিন পারলে আমার আগে ঘুমিয়ে যাস, আর আজ এখনো পড়ছিস? হ্যাঁ মা, এই তো পড়া শেষ, এখন ঘুমাবো, তুমি ঘুমাও। কথাটা বলে লাইট অফ করে মায়ের পাশে শুয়ে পড়লাম। আর কাল চিঠিটা আবির ভাইয়ার কাছে কিভাবে পৌঁছাবো তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার সময় হিমা জানালো যে ওর চিঠি লেখা শেষ। ও নাকি পুরো 4 পাতার একটা রচনা লিখেছে। আমি শুনে তো অবাক। তারপর হাসি থামাতে না পেরে বললাম, তুই কি প্রেমপত্রের নামে কোনো রচনা লিখেছিস? এত বড় চিঠি কেউ লিখে? আর তোর মনে হয় অভিক ভাইয়া ওই চিঠি দেখার পর আর পড়বে? আমি কি করব বল, লিখতে লিখতে বড় হয়ে গেছে। আমি তো ভেবেছি যে ওইটা দেখে দেখে তুই আমাকে সুন্দর করে লিখে দিবি। আমার যে হাতের লেখা, অভিক ভাইয়া হাতের লেখা দেখে বমি না করে দেয়। চিঠি পড়া তো দূরের কথা। আরে ভাই, তোর চিঠি আমি কেন লিখবো? তুই কিন্তু কথা দিয়েছিস যে আমাকে হেল্প করবি, এখন পিছু হটলে চলবে না। আচ্ছা বাবা, করব হেল্প। তার আগে বল যে এই চিঠিটা তুই অভিক ভাইয়া অবধি পৌঁছাবি কি করে? কথাটা জিজ্ঞেস করার আরেকটা কারণ হচ্ছে, আমার চিঠিটাও আবির ভাইয়াকে সেইভাবেই দিব। আমার কথাটা শুনে হিমা মুচকি হেসে বলল, ওটা আমার জন্য কোনো ব্যাপারই না। অভিক ভাইয়া যখন রুমে থাকবে না, তুই চাচির সাথে গল্প জুড়ে দিবি, আর আমি সেই সুযোগে চিঠিটা রেখে আসবো। ব্যাস, মিশন কমপ্লিট। আইডিয়াটা কেমন? জিনিয়াস। তুই তো দেখছি ভবিষ্যতে লাভ গুরু হবি। কলেজে পৌঁছেই আমি হিমার চিঠিটা নিয়ে সবার থেকে লুকিয়ে পড়তে লাগলাম। এত লেখা লিখেছে যে পুরো ক্লাসের ফাঁকে ফাঁকে পড়েও আমি সেই চিঠি শেষ করতে পারলাম না। অবশেষে চিঠিটা আমার কাছে রেখে দিলাম। সারাদিন আর আবির ভাইকে দেখতে পেলাম না, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। এতদিন পর গ্রামে এসেছে, তাকে এক পলক দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। বিকেলে আমি আর হিমা আমাদের রুমে বসে হিমার চিঠিটা ঠিক করছিলাম। ঘরের দরজা বন্ধ দেখে মা কয়েকবার বকা দিলেও আমরা তার কথার গুরুত্ব দিলাম না। আজকের মধ্যেই আমাদের চিঠি লেখা শেষ করতে হবে। কাল যে ফেব্রুয়ারির 13 তারিখ, কালকে এই চিঠিগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কেটে কুটে অবশেষে হিমার চিঠিটাও ঠিক করলাম। তারপর হিমা চলে গেল আর আমি সেই চিঠিটা সুন্দর করে একটা পৃষ্ঠায় লিখতে বসলাম। হিমার চিঠিটা ছিল এরকম: প্রিয় অভিক, তুমি আমার জীবনের প্রেমের সূর্যোদয়। তোমাকে এক নজরে দেখার জন্য আমি সারাটা জীবনও অপেক্ষা করতে পারি। এক তোমার মধ্যে আল্লাহ এত সৌন্দর্য কেন দিয়েছে? আমাদের মাঝেও তা একটু ভাগ করে দিত। লেখার তো অনেক কথাই ছিল, কি আর লিখবো, একদিনে বলা যায় সব। আজ শুধু এইটুকুই বলতে চাই যে আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে? আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকতেও চাই। নাম না বললে কি তুমি আমায় চিনে নেবে না? হাসির শুরু, হাওয়ার শুরু, রবীন্দ্রনাথের হৈমন্তীর শুরু, তাতেই আছে আমার সুর। আরো বলতে হবে বলে মনে হয় না। আমি এই ভালোবাসা দিবসের একটা মুহূর্ত তোমাকে আমার করে দেখতে চাই, যেখানে তুমি আমাকে পুকুর পাড়ে গিয়ে খুঁজবে। আমি তোমার আশায় থাকবো। আসবে তো আমার অভু? চিঠিটা শেষ করতেই আবির ভাইয়া আমার রুমের সামনে এসে হাজির। এই সময় আবির ভাইয়া আমার রুমে। সারাদিন পর আবির ভাইয়াকে দেখে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারছি না। আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, ভাইয়া আপনি ভেতরে আসুন। আবির ভাইয়া ভেতরে এসে আমার বিছানার উপর বসতে বসতে বললেন, কেন, আমি কি আসতে পারি না নাকি? না তা নয়, আসলে এই সন্ধ্যার সময় তাই জিজ্ঞেস করলাম আর কি।
চাচি বলছিল তোর পড়াশোনা কেমন চলছে একটু খোঁজ নিতে, তাই চলে আসলাম আর কি। হিমার অবস্থা তো একদম বাজে, তা তোর কি অবস্থা? আমি চিঠিটা কোনো মতে একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে পড়ার ব্যাপারে কথা বলতে লাগলাম। বইটা আমি যেন হাতছাড়া করছি না। আবির ভাইয়া তার লক্ষ্য করে বলল, ওই বইটা ওইভাবে লুকাচ্ছিস কেন? কি আছে ওই বইতে? এটা আমার এক বান্ধবীর বই, এনেছিলাম পড়ার জন্য, কিছুই নেই। এইটুকু বলার পর মা আমাকে ডাকতে লাগলো। আমি আবির ভাইকে রুমে রেখে মায়ের কাছে চলে গেলাম। মা আবির ভাইয়ের জন্য চা বানিয়েছে। চা নিয়ে আমার রুমে ঢুকতেই দেখতে পেলাম যে আবির ভাইয়ের মুখটা কেমন যেন পাংশু বর্ণ ধারণ করেছে। আমি চায়ের কাপটা নামাতেই আবির ভাইয়া বলল, আমি এখন চা খাবো না, বাইরে একটু কাজ আছে, তুই পড়, আমি পরে আসবো নে। আমার উত্তরের আশা না করেই আবির ভাইয়া হন্তদন্ত হয়ে চলে গেল। আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির ভাইয়ার জন্য আনা চাটা নিজেই খেতে শুরু করলাম। আর অবাক হয়ে ভাবতে লাগলাম যে আবির ভাইয়া এমন হঠাৎ করে চলে গেল কেন। আজ কলেজ থেকে এসে আমি আর হিমা সুযোগ খুঁজছি যে কখন অভিক ভাইয়া বাড়ি থেকে বের হবে, কিন্তু অভিক ভাইয়া যেন আজ বেরই হচ্ছে না। আমি আর হিমা ওর রুমের জানলার পাশে বসে আছি। এমন সময় আবির ভাইয়া এসে হিমাকে ডাকতে লাগলো। আমাকে দেখেই আবির ভাইয়া রুম থেকে চলে গেল। আমার কেমন যেন মনে হচ্ছে যে আবির ভাইয়া আমাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। কালকে অভিক ভাইয়ের জন্য লেখা চিঠিটা দেখে ফেলেনি তো? ভাবতে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসলো। আবির ভাইকে কি জিজ্ঞেস করে দেখবো, কিন্তু হিমার কথা বললে আবার হিমার কপালে শনি নেমে আসবে। আর যদি এটা ভাবে যে আমি অভিক ভাইয়াকে চিঠি লিখব, তখন এসব ভাবছিলাম। তখন হিমা রুমে এসে আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, আরে অভিক ভাই বের হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আমি হিমার সাথে বিনা বাক্যে বের হয়ে গেলাম। আবির ভাইয়া বারান্দায় বসে চাচির সাথে কথা বলছিল। আমাকে আর হিমাকে যেতে